আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলন থেকে। এই অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো, তোমাদেরকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, গৌড়ের নাম জান্নাতাবাদ কে রাখেন? উত্তরটি হবে খ নম্বর হুমায়ুন। 2 নম্বর বলা হচ্ছে, 12 ভূঁইয়াদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল কোনটি কোনটি? উত্তরটি হবে কিন্তু ক নম্বর 1 ও 2, অর্থাৎ উত্তরটি হবে ক নম্বর 1 ও 2। এরপর দেখো, তোমাদেরকে 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। তোমরা একটু ভালো করে উদ্দীপকটি পড়বে, তাহলে প্রশ্নটি খুব সহজে বুঝতে পারবে। তো দেখো, 3 নম্বরে তোমাদের এখানে বলা হচ্ছে যে মধ্যযুগের কোন শাসকের শিক্ষা হাজিরহাট গ্রামের মেম্বার সাহেবকে অনুপ্রেরণা জুগিয়েছিল? উত্তরটি হবে খ নম্বর আলাউদ্দিন হোসেন শাহ। এরপরে 4 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে কি, দেখো যে মধ্যযুগের যে সুলতানের শিক্ষা নোমান সাহেবকে অনুপ্রেরণা জুগিয়েছে, উক্ত শাসকের শাসন আমলের বৈশিষ্ট্য হলো সেই সময়ে কি কি হয়েছে? উত্তরটি হবে 1 নাম্বার, অর্থাৎ ক নাম্বার বাংলা সাহিত্য চর্চার নতুন গতি পায়। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি, চলো। তো দেখো, শুরুতেই ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে মালজামিনী প্রথা কাকে বলে? উত্তর দেখো, মুর্শিদ কুলি খাঁ প্রবর্তিত ভূমির রাজস্ব ব্যবস্থায় রাজস্ব আদায়ের নিশ্চয়তা স্বরূপ যে জমিদার প্রথা চালু ছিল তাকে মালজামিনী প্রথা বলা হয়। খ নম্বর বলা হচ্ছে, রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করা হয়েছিল কেন? উত্তর, সুবাদার ইসলাম খান 12 ভূঁইয়াদের দমন এবং মক ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য রাজমহল থেকে রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। রাজমহলের চেয়ে ঢাকার ভৌগোলিক অবস্থান সামরিক দিক থেকে অনেক বেশি কৌশলগত ও সুবিধাজনক ছিল। এবার গ এবং খ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো আমরা একটু উদ্দীপকটি খুব ভালো করে পড়ে ফেলি, তাহলে খুব সহজেই প্রশ্নের উত্তরগুলি কিন্তু করতে পারবো। তো দেখো, বলা হচ্ছে, সোহেলের এলাকার চেয়ারম্যানের কাছে জনগণ সবসময় সুবিচার পেত। তিনি কবিতা পড়তে ও লিখতে পছন্দ করেন। তিনি লেখকদের সমাদর করতেন ও লেখার কাজে উৎসাহ দিতেন। নানা সকলে তাকে খুব পছন্দ করে। একদিন সোহেল টেলিভিশনে একটা যুদ্ধের সিনেমা দেখছিল। সে দেখলো যুদ্ধের কৌশল হিসেবে একটা দল বা একটি দলের সেনাপতি তার যোদ্ধাকে 10 থেকে 15 জনের বিভিন্ন উপদলে বিভক্ত করে আক্রমণের পরিকল্পনা করছে। সেনাপতি এ সকল যোদ্ধাদের জঙ্গল পথে অতি সংগোপনে নিজেদের আড়াল করে বিপক্ষ দলের প্রাসাদে আক্রমণ চালিয়ে প্রাসাদ দখল করে নেয়। এটা দেখে তার ইতিহাস বইয়ের কথা মনে পড়ে যায়। তো এখান থেকে গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো, গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে সোহেলের এলাকার চেয়ারম্যানের কার্যক্রম ইলিয়াস শাহী বংশের কোন শাসকের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উত্তর দেখো, সোহেলের এলাকার চেয়ারম্যানের কার্যক্রম ইলিয়াস শাহী বংশের অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। নিচের সবিস্তার ব্যাখ্যা দেওয়া হলো। উদ্দীপকে দেখা যাচ্ছে, সোহেলের এলাকার চেয়ারম্যানের কাছে জনগণ সবসময় সুবিচার পেত। ইতিহাসের পাতায় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তার প্রখর ন্যায় বিচারের জন্য অমর হয়ে আছেন। প্রচলিত কাহিনী অনুসারে একবার শিকারে গিয়ে তার তীরের আঘাতে এক বিধবার একমাত্র পুত্র নিহত হলে তিনি কাজীর বিচারে নিজেকে সঁপে দেন এবং অপরাধ স্বীকার করে দণ্ড গ্রহণ করেন। আইনের শাসনের প্রতি এই অনুগত্যই উদ্দীপকের চেয়ারম্যানের চরিত্রে প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের চেয়ারম্যান নিজে কবিতা লিখতে ও পড়তে ভালোবাসেন এবং লেখকদের কদর করেন। একইভাবে গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন বিদ্যোৎসাহী ও কবি সাহিত্যিকদের পরম বন্ধু। তিনি বিখ্যাত পারস্য কবি হাফিজের সাথে পত্রালাপ করতেন। তারই পৃষ্ঠপোষকতায় বাংলায় প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলহাকে কাব্য রচনা করেন। এছাড়াও বৌদ্ধ ও হিন্দু পণ্ডিতদের প্রতিও তার সমান শ্রদ্ধা ছিল। উদ্দীপকের চেয়ারম্যানের মতো তিনিও সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও সমাদৃত ছিল। এছাড়া এখান থেকে তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তরটি। এবার ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো, যে উদ্দীপকে বর্ণিত সিনেমায় সেনাপতির যুদ্ধ কৌশলে যে শাসকের প্রতিফলিত
রয়েছে বা হয়েছে তার শাসনকালের বিশেষত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। উদ্দীপকে বর্ণিত সিনেমায় সেনাপতি যেভাবে সৈন্যদলকে ছোট ছোট উপদলে বিভক্ত করে এবং জঙ্গলপথে আত্মগোপন করে অতর্কিত আক্রমণ চালিয়েছে, তার সাথে বাংলার অন্যতম শ্রেষ্ঠ বীর ও শাসক সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহর অর্থাৎ বা ক্ষেত্র বিশেষে বখতিয়ার খলজির কৌশল আর কি বলা যায় রণকৌশলে গভীর সাদৃশ্য রয়েছে। বিশেষ করে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলকের বিশাল বাহিনীর বিরুদ্ধে ইলিয়াস শাহের গেরিলা ও একডালা দুর্গ রক্ষা কৌশল এখানে প্রতিফলিত হয়েছে। শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসনকালের বিশেষত্ব নিচে বিশ্লেষণ করা হলো। 1. অখণ্ড বাংলার প্রতিষ্ঠাতা। ইলিয়াস শাহের সবচেয়ে বড় কৃতিত্ব বা কর্তৃত্ব হলো তিনি লখনৌটি, সাতগাঁও ও সোনারগাঁও এই 3 ভাগকে একত্রিত করে বাংলা রাষ্ট্রের জন্ম দেয়। তিনি প্রথম শাহী বাঙালা উপাধি ধারণ করেন, যার ফলে জাতি হিসেবে আমরা বাঙালি পরিচয় লাভ করি। 2. গেরিলা যুদ্ধ কৌশল। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক যখন বাংলা আক্রমণ করেন তখন ইলিয়াস শাহ সরাসরি যুদ্ধে না গিয়ে একডালা দুর্গে আশ্রয় নেন। তিনি দিল্লির বিশাল বাহিনীতে ক্লান্ত করে ফেলেছিলেন এবং ছোট ছোট দলে ভাগ হয়ে অতর্কিত আক্রমণ যা উদ্দীপকের সিনেমার মতো চালিয়ে দিল্লির বাহিনীকে পিছু হাঁটতে বাধ্য করেন। 3. স্থাপত্য ও ধর্মীয় সহিষ্ণুতা। তার সময়ে স্থাপত্য শিল্পে ব্যাপক উন্নয়ন ঘটে। তিনি পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণের প্রাথমিক কাজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করেন। তার প্রশাসনে হিন্দু মুসলিমদের সমান অধিকার ছিল এবং উচ্চপদস্থ রাজকর্মচারীদের মধ্যে অনেক হিন্দু কর্মকর্তা ছিল। তো এই ছিল তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি। আমরা কিন্তু তোমাদের বইয়ের বাইরে থেকেও একটি তথ্য দিয়েছি যাতে সৃজনশীল উত্তরগুলি খুব তথ্যবহুল এবং সুন্দর এবং গোছানো হয়। আচ্ছা, এরপর তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা পর্যায়ক্রমে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি একটু দেখে ফেলি। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু মোট 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো দেখো, 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে ঢাকার নাম কিভাবে জাহাঙ্গীরনগর হয়েছিল? উত্তর, মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে 1610 সালে সুবাদার ইসলাম খান চিশতি বাংলার রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করেন। সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান প্রদর্শন করে এবং তার নামকে স্মরণীয় করে রাখতে তিনি ঢাকার নতুন নামকরণ করেন জাহাঙ্গীরনগর। মূলত প্রশাসনিক সুবিধা এবং মগ ও ফিরিঙ্গি জলদস্যুদের দমন করার জন্য ঢাকাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয়েছিল। এ সময় থেকে ঢাকা মুঘল প্রাদেশিক রাজধানী হিসেবে বিশেষ মর্যাদা লাভ করে। এরপর 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে বাংলাকে বুলাকপুর বলা হয়েছিল কেন? মধ্যযুগে দিল্লির সুলতানদের কাছে বাংলা ছিল এক অবাধ্য প্রদেশ। ফার্সি শব্দ বুলগাকপুর এর অর্থ হলো বিদ্রোহের নগরী। দিল্লির সুলতানরা যখনই বাংলাকে শাসনের চেষ্টা করতেন, এখনকার সুবাদার বা শাসকরা সুযোগ পেলেই স্বাধীনতা ঘোষণা করে বিদ্রোহ করতেন। দিল্লির কেন্দ্র থেকে বাংলা দূরত্ব এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে বিদ্রোহ দমন করা কঠিন ছিল। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি তার লেখায় বাংলার এই বিদ্রোহী প্রবণতার কারণে একে বুলগাকপুর বলে অভিহিত করেছেন। 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে বাংলার ইতিহাসে 12 ভূঁইয়াদের আবির্ভাব হয়েছিল কেন তা ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, মুঘল সম্রাট আকবর যখন বাংলা জয়ের চেষ্টা করেন তখন বাংলার বড় বড় জমিদার ও আফগান শাসকরা ঐক্যবদ্ধ হয়ে মুঘলদের প্রতিরোধ করেন। এই শক্তিশালী ও স্বাধীন চেতা জমিদাররাই ইতিহাসে 12 ভূঁইয়া নামে পরিচিত। স্বাধীনতা তাদের আবির্ভাবের প্রধান কারণগুলো হলো স্বাধীনতা রক্ষা, অর্থাৎ দিল্লির মুঘল শাসন মেনে না নিয়ে নিজেদের অঞ্চলের স্বাধীনতা বজায় রাখা, ঐক্যবদ্ধ প্রতিরোধ। ইসা খানের নেতৃত্বে এই জমিদাররা মুঘলদের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ভৌগোলিক সুবিধা। দুঃখিত, ভৌগোলিক সুবিধা। বাংলার নদ নদী বেষ্টিত দুর্গম অঞ্চল তাদের গেরিলা যুদ্ধে সুবিধা দিয়েছিল, যার ফলে তারা দীর্ঘদিন মুঘলদের ঠেকিয়ে রাখতে পেরেছিল। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে মুর্শিদ কুলি খানের শাসনামলের উল্লেখযোগ্য একটি কীর্তি ব্যাখ্যা করো। মুর্শিদ কুলি খানের শাসনামলের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি হলো তার প্রবর্তিত নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা বা মাল জামিনী প্রথা। তিনি বাংলার অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করার জন্য সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব সংগ্রহের ব্যবস্থা করেন এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে দেন। তার এই ব্যবস্থার ফলে সরকারের আয় বহুগুণ বেড়ে যায়। এছাড়াও তিনি প্রশাসনিক সুবিধার জন্য রাজধানী ঢাকা থেকে সরিয়ে মুর্শিদাবাদ স্থানান্তর করেন, যা বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার সততা এবং কঠোর শাসনের ফলে বাংলায় শান্তি ও সমৃদ্ধি ফিরে এসেছিল।
এবার 5 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা কিভাবে হয়। উত্তর দেখো, বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় 1338 সালে ফখরুদ্দীন মুবারক শাহের হাত ধরে। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘল তুঘলকের শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে সোনারগাঁয়ের শাসনকর্তা ফখরুদ্দীন মুবারক শাহ স্বাধীনতা ঘোষণা করেন এবং সুলতানি উপাধি ধারণ করেন। এর মাধ্যমে দিল্লির দীর্ঘদিনের কর্তৃত্ব ছিন্ন হয়। পরবর্তীকালে 1352 সালে শামসুদ্দীন ইলিয়াস শাহ সমগ্র বাংলাকে একত্রিত করে শাহী বাঙ্গালিয়ান উপাধি গ্রহণ করার মাধ্যমে এই স্বাধীনতাকে পূর্ণতা দেন এবং বাংলায় প্রায় 200 বছরের স্বাধীন সুলতানি শাসনকাল স্থায়ী হয়। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্রেন্ডসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধারাবাহিকভাবে আমরা তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের যে একক কাজ, দলীয় কাজ এবং অনুশীলনের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।